হ্যালো বন্ধুরা, ডেট টু লাভ মির এপিসোড 5 নিয়ে ফিরে এলাম। এই ড্রামার বাকি ভিডিওগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো গল্পের শুরুতেই আমরা এখানে দেখতে পাচ্ছি উনবকের সাথে একটি মেয়ে দেখা করতে এসেছে, যেটা দেখার পরই হংডো অবাক হয়ে যায়। ও ভাবে যে এই মেয়েটা তাবালে কে। তখন উনবকও একটু অবাক হয়ে বলে, আমাকে এখন যেতে হবে টিচার, আমি এখন আসছি। যেহেতু হংডোকে ইগনোর করে ওই মেয়েটির সাথে চলে যায়, তাই জন্য হংডোর মনটা ভেঙে যায়। ঘরে আসার পর থেকে ওর মনের মধ্যে চিন্তা চলতে থাকে যে এই মেয়েটার লাইফে তাহলে কে হতে পারে। তাহলে কি ও এখানে উনবকের এক্স? তারপরে মনে মনে ভাবে কোনো এক সময় উনবক বলেছিল অনেকদিন আগে কেউ সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়ার পর আবার যদি কেউ ফিরে আসে। এই কথাগুলো বের করতে পারে না। এদিকে উনবকের বাড়িতে এসে ইবক জানায় যে ওর থাকার কোনো জায়গা নেই। ও যদি এখন বাড়ি থেকে বের করে দেয় তাহলে ইবককে এখন রাস্তায় থাকতে হবে। তাহলে ও কোথায় থাকবে? এদিকে উনবকের এসব শুনে অনেক রাগ লাগে। উনবক বলে, আমি ফিরে আসা পর্যন্ত তুমি বাড়ি ছেড়ে চলে যাবে। তখন ওর ছেলেবেলার কথা মনে করে খুব কষ্ট লাগে, যখন ওর মা দিদি চলে গেছিল। ইবক হচ্ছে ওর দিদি। ওর মায়ের ছবিটা মোবাইলে দেখতে দেখতে মন খারাপ করে বলে, ভাই তুই ছাড়াও আমার কেউ নেই। এদিকে উনবকেরও খারাপ লাগে, কারণ ও যখন ছোটবেলায় দিদিরা ছেড়ে চলে যায় তারপর থেকে ওদেরকে ইগনোরই করতে চায়। এদিকে হংডোর মাথার মধ্যে অনেক কিছু ঘুরতে থাকে। ও ভাবে যে ওর দাদু যখন ওকে বলেছিল তোর কি মাথায় বিয়ে করার মতন কাউকে আছে, এই কথাটা জানবার জন্য ওর ভাই হংহাককে জিজ্ঞেস করে যে তুই সত্যি করে বলতো উনবকের কোনো গার্লফ্রেন্ড ছিল। ওর ভাই বলে, না সেরকম কিছু তো নয়, তবে ও রিসেন্টলি ক্লাবে যাচ্ছে, কে জানে সেটা গার্লফ্রেন্ডের জন্য কি না। এরপরই ওর ভাই বলে যে আমি কাজ ছেড়ে দিয়েছে, সেটা নিয়ে ঝামেলা হয়। পরে যখন ক্যামেলি ব্যান্ডে ফিরে আসে সেখানে চিঠিটা হাতে দিয়ে দেয়, যে চিঠিটা উনবকের দাদু সোগিয়ন দিয়েছিল। এই চিঠিটা পড়ে ক্যামেলিও ব্যান্ডের সিও অনেক রেগে যায়, কারণ ওর দাদু সাফ সাফ মানা করে দেয় যে ওনার গ্রামে কোনো রকম শুটিং করার পারমিশন দেওয়া সম্ভব নয়। ক্যামেলিও ব্যান্ডের সিও বলে, লোকটা এখনও বদলায়নি দেখছি, ফিল্ডে আমাকেই নামতে হবে। এরপর আমরা এউনবককে দেখতে পাই, ওর অ্যাসিস্ট্যান্ট ওনার সাথে দেখা করে। ওনাকে বলে এখন বাড়িতে আসতে না, কারণ ওর কিছু প্রবলেম আছে আর ইনভেস্টিগেশনের কাজ ভালো মতন চালাতে। এরপর পুলিশ ছবি দেখিয়ে বলে যে এই চোরটা চিলবক, সে নাকি নিজের ফেস সার্জারি করিয়েছে। এবার চিলবকের ওপরে এখানে আমরা দেখতে পাই জুনোর মা জোডাইক সারাক্ষণ নজর রাখছে, কারণ জোডাইক ভাবে যে এই চোরটা কিছু একটা তো লোকাচ্ছে, ভিতরে সন্দেহভাজন কিছু আছে। এরপর কনভিনিয়েন্স স্টোরে যখন হংডো যায়, হংডো গিয়ে দেখে সেখানকার ফেভারিট বিয়ার সব কেউ একটা কিনে নিয়েছে, আর সেটা আর কেউ নয় উনবকের দিদি ইবক। এদিকে ফ্রিজ খুলে খুলে দেখে যে ফ্রিজে অনেক ভালো মন্দ রান্না করা আছে। তারপর হংডো বেরোতে বেরোতে ভাবে ও কিভাবে উনবকের সঙ্গে দেখা করবে, তাই ছুটতে ছুটতে এখানে উনবকের কাছে এসে কিছু খাবার খাওয়ার জন্য টাইম স্পেন্ড করার কথা বলে। আর ওকে জিজ্ঞেস করে যে তোমার সাথে কথা হয়নি, তোমার গ্র্যান্ডফাদার সেদিন তোমাকে কিছু একটা বলছিল, তুমি কি সত্যি কাউকে পছন্দ করো বা তোমার লাইফে কেউ আছে? কিন্তু এ ব্যাপারে উনবক কিছু বলে না। তারপর বলে, আজকে সকালে যাকে দেখলাম সে কে? তো এটার ব্যাপারে উনবক উত্তর না দিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আসার পর ইবক ওকে হাত নেড়ে ডাকে। উনবক এখনো খোলসা করে হংডোকে কিছু বলে না, তাই হংডোর মনে সন্দেহটা থেকেই যায়। এরপর বাড়ি আসার পর উনবক দেখে যে ওর দিদি ইবক ওর জন্য অনেক কিছু রান্না করেছে। এটা দেখার পর ওর দিদি ওকে প্রশ্ন করতে থাকে তোর জন্য কে খাবার দিয়ে গেছে, কিন্তু উনবক ওকে বাড়ি ছেড়ে চলে যেতে বললে এখানে ইবক যেতে চায় না। ছোটবেলার কথা হংডোর মনে পড়ে যায় যে দিদি ছোটবেলায় ওকে আদর করে অনেক খাবার খাওয়াতো। এখানে ইবক নাটক করতে থাকে যে আমি বাড়ি ছেড়ে চলে যেতে হলে এখন রাস্তায় গিয়ে থাকতে হবে, আমার এই মুহূর্তে তুই ছাড়া কেউ নেই। তারপরের সিনে আমরা হংহাককে দেখি যে এখানে অ্যানিমেশন বানাচ্ছিল। অ্যানিম কার্টুন আঁকতে আঁকতে হঠাৎ করে ওর এখানে উনার কথা মনে পড়ে যায়। তারপরের সিনেই হংডো ফ্রিজে খাবার খুঁজতে যায়, যেখানে ওর ভাই হংহাকে এসে বলে আমি কিছু চিকেন লেগ পিস খেতে চাই, আমাকে কিনে দিবি? তো এই কথাটা শোনার পর হংডোর মাথায় একটা বুদ্ধি আসে, কেননা চিকেনগুলো কিনে তারপর উনবককেও ইনভাইট করে সবাই মিলে একসাথে খেলে কেমন হয়, বা উনবকের বাড়িতে যদি দিয়ে আসা হয় তাহলে উনবকের সঙ্গে একবার দেখা করা হয়ে যাবে আর ওরা দুজন কি করছে সেটাও জানা যাবে। তাই জন্য চুপি চুপি চিকেনের পিসগুলো নিয়ে হংডো আড়ি পেতে শোনার চেষ্টা করে যে ভেতরে কি করছে।
কিন্তু হঠাৎই ও দেখতে পায় যে ভেতরে ইবক স্নান করে ড্রেস চেঞ্জ করছে। আর এমনই অবস্থায় ছিল যেটা দেখে হংডোর একটা অদ্ভুত সন্দেহ তৈরি হয়, হয়তো ওরা দুজনে রোম্যান্টিক হয়ে গেছে, ওরা দুজনে কাছাকাছি আসার চেষ্টা করছে। এসব উল্টোপাল্টা ভাবনা চিন্তাগুলো ভাবতে ভাবতে হংডোর মাথাটা খারাপ হয়ে যায়। তাও যখন ও জানলার সামনে এরকম অদ্ভুতভাবে হাত দেখে তখন ও ভেবেই নেয় যে এখানে উনবকের সাথে ইবকের কোনো একটা রিলেশন আছে। ইবক এখানে ঘরের মেঝে পুঁতছিল। ইনবক এসে দেখে যে দিদি বিয়ার ফেলেছে, আর হংডো ঘরে গিয়ে চিৎকার করে কাঁদতে থাকে। এরপর ক্যামিলিও ব্র্যান্ডের সিইও কালচারাল হেরিটেজ ডিরেক্টরকে ফোন করে বলে আমি সিয়ংসান গ্রামে যাব, তার জন্য ব্যবস্থা করুন। দেখতে দেখতে উনি গ্রামে চলে যায়, আর নিজেরই ডিজাইন করা পোশাক পরে এমনই গটগট করে চলে যায় যে সকলে ওনাকে হাঁ করে দেখতে থাকে। প্রথমে তো সিকিউরিটি গার্ড ছাড়তে চায় না, তারপর সোগিয়নের নাম করার পর ওনাকেই ঢুকতে দেওয়া হয়। সোগিয়ন এরপর নিজে দরজা খুলে দেয়, নিজেও এখানে ক্যামিলিও ব্র্যান্ডের সিইওর সাথে দেখা করতে আসে। বাকি সকল মেয়েরা অবাক হয়ে দেখতে থাকে আর বলে এ কোন ধরনের পোশাক। তারপর ওই গ্রামের ভেতরে যাওয়ার পর দুজন দুজনের দিকে হাঁ করে চেয়ে থাকে, যেন ওরা দুজন দুজনের সাথে কত জন্ম পর দেখা করলো। তারপর পুরনো স্মৃতিগুলো আবারও মনে পড়ে যায়, যখন প্যারিসে ওদের দুজনের মধ্যে কালার পেন্সিল আদান প্রদান হয়েছিল আর দুজনের প্রেম শুরু হয়েছিল। তো তারপর একটা সুন্দর ব্রিজের ওপর দাঁড়িয়ে এই কথাগুলোই মনে পড়ে যায়। তখন এখানে বলে যে আমি আজ বুঝলাম সোগিয়ন তুমি কেন সেদিন আমাকে ইগনোর করেছিলে, সত্যি এখানকার ভিউ ভালো। তারপরের সিনে আমরা এখানে জোরাইককে দেখি জুনোর মা যে এখানে ওই চোরটা চিলবককে খুঁজছিল, চিলবককে কোথাও দেখতে না পেয়ে ওর সন্দেহ করে। কালচারাল হেরিটেজের লোক চলে এসেও ক্যামিলিও ব্র্যান্ডের সিওর সাথে দেখা করতে থাকে। দুজনের মধ্যে এবার তর্ক বেঁধে যায় যে কেন দুজন দুজনকে একে অপরকে ত্যাগ করেছিল আর কে বেশি ভালো মানুষ। সকলেই নিজেদেরকে প্রমাণ করতে এখানে ব্যস্ত থাকে যে আমি বেশি ভালো, তুমি অনেক জেদি, তুমি অনেক ঠ্যাঁটার, একই রকম রয়ে গেছো। এরপর যখন কালচারাল হেরিটেজের ডিরেক্টরও চলে আসে তাকে এর মধ্যে মধ্যস্থতা করতে বলা হয়। সে বলে এসবের মধ্যে আমি থাকতে পারবো না, আমাকে জোর করে এসবের মধ্যে ফেলবেন না। ক্যামিলিও ব্র্যান্ডের সিও বলে আমার এটা চাই, তুমি আমাকে আগে বলেছিলে যে একবার হলো তুমি দরজা খুলবে। তখন এখানে সোগিয়ন বলে আমি আমার মনের দরজার কথা বলেছিলাম। ক্যামিলিও ব্র্যান্ডের সিও বলে আমি তোমার গ্রামের দৃশ্য চাই, তাই গ্রামের দরজা খোলো। তারপর এদিকে উনবকের কাছে হঠাৎই উনার ফোন আসে। উনা বলে আমি তোমার বাড়ির নিচে দাঁড়িয়ে আছি, আমার সঙ্গে দেখা করো। ওর দিদি ইবক ওকে জিজ্ঞেস করলেও বিশেষ কিছু পাত্তা দেয় না। তখনও উনার সাথে দেখা করতে চলে আসে। উনা যখন বলে যে ওই রুমের ভেতরে একটা অদ্ভুত কিছু একটা আছে, আর আমি যে ভিডিওটাই দেখেছি সেখানে চিলবককে দেখেছি। কথাগুলো শোনার পর উনবক বলে বাকি কথা আমি তোমার সাথে অন্য জায়গায় বলে নেবো, তুমি এক্ষুনি এখান থেকে যাও। ঠিক ওই মুহূর্তে ওখানে ইবকও চলে আসে পেছন পেছন দেখতে দেখতে। ইবক বলে যে তুই আমার সাথে থাকতে বাধ্য হবি, আমি এমনই কার্যকারখানা করব। এদিকে সেদিন সারাদিন অফিসে মন খারাপ করে হংডো বসে থাকে, ওর কোনো কাজেই যেন মন লাগতে চায় না। চোখ বন্ধ করে কাঁদো কাঁদো মুখ করে ও এখানে ডোনাটস খেতে যায়, কিন্তু তখনও ওর মন ভালো লাগে না। বাসে আস্তে আস্তে ওর বুকের মধ্যে ব্যথা করতে থাকে, কারণ ওর ফিল হয় যে কিছু একটা যেন ওর সাথে ঠিক হচ্ছে না। যেদিকেই তাকায় সেদিকেই ভালোবাসার প্রতিচ্ছবি যেন চোখের সামনে ভেসে ওঠে। তারপর এখানে দেখানো হয় যে ওর বুকে ব্যথার কারণ কিন্তু হার্ট ডিজিজও হতে পারে। এদিকে সেদিন বাড়ি ফেরার সময় ওর ইবকের সাথে দেখা হয়ে যায়। ও দেখে ইবক জিনিসপত্র নিয়ে পাকাপাকিভাবে এই বাড়িতে শিফট করছে। তো ইবকে ওকে দেখে বলে তুমি কি ওর টিচার? তখন উনবক বলে যে হ্যাঁ, উনবকের টিচার হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। হংডোকে তুমি এভাবেই খেয়াল রেখো, আর হংডো তুমি ওর খাবার দাবার এনে দাও, তার জন্য শুনে আমি অনেক খুশি হলাম। তোমার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো, এই বলে ওখান থেকে চলে যায়। তারপরে হংডো এটা জানতে পারে না যে মেয়েটার সাথে ওর কী রিলেশন, মেয়েটা এত প্রশ্ন আমাকে কেন করছে। বাড়ি ফিরেও মন খারাপ করে ওই চাবির রিংগুলো দেখতে থাকে, যে চাবির রিংটা ওকে উনবক দিয়েছিল, আর মনটা ওর খারাপ হয়ে যায়। তারপরে সিনে আমরা এখানে উনাকে দেখি। উনা এখানে একটা ক্যাফে শপে জুস খেতে যায়, আর সেখানেই ও হংহাককে দেখে যে একটা নতুন অ্যানিমেশন তৈরি করার জন্য একজন ডিরেক্টরের সাথে কথা বলছে, কিন্তু সেখানেও ব্যর্থ হওয়ার জন্য মনটা খারাপ হয়ে যায়। যে বিষয়টা উনা খেয়াল করে, তাই জন্য উনা ওর সাথে গল্প করার জন্য ওর কাছাকাছি চলে আসে। এখানে হংহাং একা একাই হাঁটছিল। উনা ওর সাথে কথা বলে যে তুমি এভাবে মন খারাপ করো না, আজ তুমি দুর্বল আছো বলে এর কোনো মানে নয় যে তুমি সারা জীবনই দুর্বল থাকবে।
এরপর ওর হংহাকের সাথে একটা সুন্দর মুহূর্ত কাটায়। এখানে বলে যে তুমি মেন্টালি কিন্তু অতটাও দুর্বলই নও, ফিজিক্যালি হয়তো দুর্বল হতে পারো, আর নিজেকে কখনো দুর্বল ভাববেও না। আজ দুর্বল আছো বলে যে সারা জীবন থাকবে এর তো কোনো মানে নেই। আর পৃথিবী গোল, তোমাকে নিজের কাজ নিজেকে করে যেতে হবে। তুমি নিজের কথা নিজে সবসময় ভাবো, আর নিজের সাথে নিজে একটা ডিস্টেন্স মেনটেন করো। একটা জিনিস কি জানো তো, নিজে যদি নিজে জানি যে নিজের ক্ষমতা কি, তাহলে কোনো কিছুই নিজের কাছে কঠিন নয়। তারপরে সিনে আমরা আবারও জুনোকে দেখতে পাই। জুনো এখানে একটা রেস্টুরেন্ট দেখতে পায়, যে রেস্টুরেন্টে কেউ একটা এসেছে। তারপরে আমরা এখানে দেখি উনা আর এখানে হংহাকে দুজনেরই প্রচুর নেশা হয়ে গেছে। দুজনেই নেশা করে ভুলভাল বকতে শুরু করে, দুজনেই প্রচুর ড্রিঙ্ক করে নেয়। তারপরে সিনে জুনোকে দেখি ও এখানে হকি স্টিক নিয়ে হকি খেলছে। একদম দারুণ একটা লাক্সারিয়াস লাইফ এখানে ও লিড করে। ঠিক সেদিনই ওয়েটার হিসেবে ও একটা মেয়েকে দেখতে পায়। সেই মেয়েটাকে কোনো একজন কাস্টমার ভীষণ বাজেভাবে বিহেভিয়ার করে। জুনহো যখন দেখতে যায় তখন দেখে যে এটা আর কে নয়, ইউবক। ইউবক বলে, আমি এখানে কাজ করি, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। যাকগে, তোমার হোটেল আছে শুনেছি, তোমার হোটেলে যদি কাজের কোনো বন্দোবস্ত হয়, আমার কাছে আমার কার্ড বা ফোন নাম্বার আছে, তুমি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো, কারণ আমিও একটা ভালো কাজের খোঁজই করছি। এটা শোনার পর বিশেষ কিছু জুনহো বলে না, জুনহো শুধু চুপচাপ শুনতে থাকে। জুনোকে যখন বারবার করে ইবক জিজ্ঞেস করে যে আমাকে কাজে নেবে তো, তখনও জুনো কিছু বলে না। এরপর বাড়ি ফিরে আসার পর ও নিজে আবারও ড্রিঙ্ক করতে শুরু করে। ড্রিঙ্ক করতে করতেও মনে মনে ভাবে যে এই মেয়েটার জন্য যত নষ্টের গোড়া। এই মেয়েটা যখন জ্বরে পড়েছিল ওর জন্যই আমাকে সোগিয়নের হাতে চড় খেতে হয়েছিল, ওর দাদু আমাকে অপমান করেছিল। তাহলে আজকের ডেটে আমি মেয়েটাকে কিভাবে সাপোর্ট করি? ও নিজের কাজ নিজে করে নিল না কেন? ও গ্রামে থাকলো না কেন? নিজের পরিবার সামলালো না কেন? আমার কাছে এসেছে কেন? তারপরের সিনে আমরা ইবককে দেখি, পুলিশ অফিসার এখানে পার্কের সাথে কথা বলছে। পার্ক সিওকিয়ং এখানে বলে যে আপনি ম্যাডাম নিজের কাজ করুন। অ্যাকচুয়ালি ইবকও এখানে পুলিশের সঙ্গেই পুলিশের কাজে যুক্ত, কিন্তু ও ছদ্মবেশে আছে। এদিকে চিলবক এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর যে বিষয়টা জোডাইক এখানে উনবককে বলে দেয়। এখানে যখনই চিলবক চুপি চুপি একটা হাতুড়ি ব্যাগে করে নিয়ে পালাতে শুরু করে, তখনই ওর পেছন পেছন উনবকও চলে যায়। উনবক গিয়ে দেখে যে চিলবক একটা জঙ্গলের ভেতর ঢুকে যাচ্ছে, আর সেখানে গাছের তলায়ও কিছু একটা যেন লুকিয়ে রেখেছে। চিলবককে পেছন থেকে গিয়ে উনবক ধরে যে তুমি ওখানে কি করছো, চুপ করে দাঁড়াও। চিলবক বলে আপনি কি করে এলেন? তখনও দেখে যে চারিদিকে কাপড়ে ঢাকা দেওয়া কিছু জিনিসপত্র রয়েছে। সেগুলোকে এখানে চিলবক হাত দিতে মানা করে, কিন্তু সেই মানা না শুনে উনবক সেগুলো ঢাকা খুলে দেখে নেয়। এরপর উনবককে বলে আমি এগুলো মিস জোডাইককে দিতে চাই। আসলে উনি আমাকে রোজ রান্না বান্না করে এত সেবা যত্ন করে যে আমি ওনাকে ধন্যবাদ বলার মতন কোনো সিচুয়েশনই কোনোদিন পাইনি। আর আমি ওনার সাথে কোনো সম্পর্ক করতে নয়, এমনি দিচ্ছি। পরের দিন হংডো আবারও ফিরে এসে দেখি ওর প্রিয় বিয়ার এখানে আউট অফ স্টক হয়ে গেছে। ওখানেই ওরা আবার ইবকের সাথে দেখা হয়। ইবকের সাথে যেছে এই গল্প করতে থাকে, বলে আমার ভাইয়ের মুখের এক্সপ্রেশন সবসময় একই রকম থাকতো, তুমি ওর জীবনে আসার পর ওর জীবনটাই বদলে গেছে। আর আমি হচ্ছি ওর দিদি। এই দিদি কথাটা শোনার পর হংডোর মুখ প্রচুর আনন্দে ভরে যায়, ওর মনের কষ্ট অনেক দূর হয়ে যায়। এরপর ইবকের সাথে ওইখানে বন্ধুত্ব করে দুজনেই রাস্তায় বসে একসাথে ড্রিঙ্ক করতে শুরু করে দেয়। আর দুজনের মধ্যে অনেক সিমিলারিটিও ছিল। এটা শোনার পর হংডো আরও এক্সাইটেড হয়ে যায় যে তাহলে কি ওর পসিবিলিটি রয়েছে যে কোনো না কোনোভাবে ও এখানে উনবকের সাথে রিলেশন করবে। ওর দিদি আরও বলে ভাইয়ের ব্যাপারে যে আমার ভাই একটু ইন্ট্রোভার্ট স্বভাবের, কারোর সাথে সহজে মেলামেশা করতে পারে না, দূর থেকে আমাকে ওকে দেখতে হতো। আমি জানি আমার কাছে কোনো উপায় ছিল না, কিন্তু আমার কাছে করারও কোনো জায়গা ছিল না। তারপর সত্যিই আমরা দেখি যে উনবক্সগুলি অনেকটা একা ছিল, কেউ ওর সাথে সেভাবে মেলামেশা করতো না, কারণ ওর পোশাক আশাক বড্ডই অদ্ভুত ধরনের ছিল। তখন এখানে ইবক আরও বলে যে একমাত্র তুমি একজন টিচার হয়ে ওর সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলে, তার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। তারপরের সিনে আমরা এখানে দেখতে পাই এখানে ওর হংডোর কথা মনে পড়ে যায়। হংডোর সাথে যে আইসক্রিম খেয়েছিল সেটা দেখে ওর খেতে ইচ্ছা করে, ভাবে যে হংডোর সাথে দেখা করি। আর হংডো বাড়ি গিয়ে অনেক অনেক খুশি হয়। ও মনে মনে ভাবে যে উনবককে তাহলে কি আমি ফাইনালি পছন্দ করতে শুরু করেছি। আর যখনই এখানে উনবক ওকে আইসক্রিম দেওয়ার জন্য দরজা খোলে, ও একই সাথে দরজাগুলোর সাথে কথা বলতে যাচ্ছিল, আর দুজনেই ধাক্কা লেগে একে অপরের গায়ের ওপর পড়ে যায়, আর দুজনে অদ্ভুত হয়ে তাকিয়ে থাকে। তারপরে আমরা এখানে দেখি যে সত্যি সত্যি এখানে হংডো নিজের ক্লিপের সাথে কথা বলতে থাকে, ও এখানে উনবকের প্রেমে পড়ে গেছে।